বর্তমানে আমরা এখন ঢাকা মেডিকেলের 303 তলায় 303 নম্বরে আছি আর কি। তো রুম বললে ভুল হবে, আমরা আছি বাহিরে আর কি, বাইরেই বলা যায়। তো ওই ফ্লোরে তো ওইখানে আসলে অনেকগুলো রোগী, তো ওইখানে আমাদের অনেক হেরস্ত হইতে আছে। যেমন ও প্রসাব নিজেরটা নিজে মানে লঙ্গি মেখে ফেলতেছে এরকম একটা অবস্থা, এবং প্রসাব পায়খানা সবই ও লঙ্গের মধ্যে করতেছে, যেগুলো আমাদের স্বেচ্ছাসেবী আমরা পরিষ্কার করা লাগতেছে। তো আসলে মানে কি বলবো, ওর জন্য এখন দরকার হচ্ছে কিছু জামা কাপড় দরকার, বা আমাদের একটা কেবিন দরকার। তো এরকম কিছু কিছু বিষয় আমাদের আসলে দরকার, কারণ আশেপাশে যে রোগীগুলো আছে ওনারা আসলে সহ্য করতে পারতেছে না। এরকম অনেকে আমাদেরকে এরকমও মুখ দিয়ে বলছে যে আপনাদের হাত পা ধরি, আপনারা একটু ওই পাশে নিয়ে যান। তো আসলে আমরা তো ব্যর্থ, আমরা তো কিছু করতে পারতেছি না। আমাদের তো কেন নিয়ে যেতে বলতেছে তারা আসলে এরকম মানে কোনো গন্ধে তারা টিকতে পারতেছে না। এই কিছুক্ষণ আগে আমি বলি, এটা কি পোকায় খাওয়া গন্ধ? হ্যাঁ, পোকায় খাওয়া গন্ধ। কিছুক্ষণ আগে একজন পাশের রোগী, উনি ওই গন্ধের কারণে নিজে বমি করে দিছে। তো উনি রোগীর ওয়াইফ আমাকে বলতেছে, ভাই দেখেন এই যে কি অবস্থা, এই যে আমরা এরকমভাবে আছি, আমরা আজকে 3-4 দিন ধরে আমরা খাইতে পারতেছি না আপনাদের রোগীর কারণে। তো আমরাও তো বলছি যে আসলে আমরাও তো খাইতে পারতেছি না, আমাদেরও তো অবস্থা এরকম। তো ওনারা বলে, ভাই আপনারা একরকম, আমরা রোগীকে যদি নিয়ে আসি ট্রিটমেন্টের জন্য, এখন রোগীকে নিয়ে আসার পরে যদি রোগী আবার নিজেই অসুস্থ হয়ে যায়, যদি আমরাই অসুস্থ হয়ে যাই, তাহলে কিভাবে হবে? তো ওনারা খুবই আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। তারপরে বোঝানোর পরে যে আসলে আমরা ওনার কেউ নয়, তারপরে ওনারা একটু একটু হালকা হয়, কিন্তু যখন গন্ধটা খুব খারাপ লাগে, আমরা আসলে পারফিউম ইউজ করি, তো তখন আসলে গন্ধটা একটু কমে। তো এরকমভাবে তো আর সম্ভব না, যেহেতু আবার ও লঙ্গের ভিতরে পোষা পায়খানা করে, এটা তো মানে খুব একটা খারাপ দুর্গন্ধ, যেটা বোঝানো সম্ভব না। তো আমি যা বলবো, যদি আপনারা যদি প্রয়োজন হয় যে আপনারা ওকে কিছু দিতে পারবেন, লং বা জামা কাপড় এগুলা পুরনো হোক নতুন হোক, যদি আপনারা দিতে পারেন এটা আমাদের জন্য ভালো হবে। কারণ ওর জন্য প্রতিদিন 2-3টা লং লাগতেছে, 2-3টা শার্ট লাগতেছে, ঠিক আছে? তো আমরা আসলে এরকমভাবে পারতেছি না, আপনাদের সহযোগিতা খুবই দরকার। কেবিনের ব্যাপারে কতটুকু চেষ্টা করছি? কেবিনের ব্যাপারে আমরা আসলে অনেকটাই চেষ্টা করছি। আমরা এই জায়গা থেকে ওই জায়গা পাঠাই, ওই জায়গা থেকে ওই জায়গা পাঠাই, বলে যে পরবর্তী দিনের জন্য অপেক্ষা করুন, 3টা পর্যন্ত অপেক্ষা করুন, কিন্তু আসলে আমরা কোনো দিকেই কিছু পাচ্ছি না। আসলে আমরা এখন খুবই খারাপ একটা পরিস্থিতির ভিতরে আছি, যেটা আসলে আপনাদের বোঝাতে পারবো না। কেবিনটা আসলে মূলত আপনাদের প্রয়োজন কিসের জন্য? ওর যে অবস্থা, আসলে এতে কেবিন ছাড়া আসলে কখনোই সম্ভব না, কারণ ওকে কেবিনে রেখে আপনার ট্রিটমেন্ট করতে হবে। আপনি যদি দেখাই, যে আপনি দেখতে পারবেন যে এই অবস্থা ওর। তো এই অবস্থায় আসলে রোগীদের জন্য একটু ভালো হয়, এবং আমাদের স্বেচ্ছাসেবী টিম আমরা যারা আছি, আমরা তো আসলে কেউ স্টুডেন্ট, কেউ জব করি, পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবী কাজ করার চেষ্টা করি মাঝে মাঝে, কিন্তু আসলে আমরা তো ওইরকম টাইম নিয়ে থাকতে পারতেছি না, বা ওর পাশে ওরকমভাবে থাকতে পারতেছি না। যদি আমাদের একটা কেবিন হয়, আমরা ধরেন একজন স্বেচ্ছাসেবী আমরা 1 ঘন্টার জন্য রাখলাম, আর একজন স্বেচ্ছাসেবী সে 1 ঘন্টার জন্য এসে থাকলো, ওর ট্রিটমেন্ট করলো, বা ওর জন্য আমাদের জন্য খুবই ভালো হবে। তো এই অবস্থায় আমি সবার মানে বলবো যে আমাদের একটা খুবই প্রয়োজন একটা কেবিনের, এবং ওর জন্য কিছু জামা কাপড়ের দরকার, এইগুলোই আর কি। এখন মানে রাত্রে যে স্বেচ্ছাসেবকরা থাকে ওর পাশে, বাকি দিনে যে থাকে, তারা কিভাবে থাকে? দাঁড়াই থাকে, হয়তোবা সে নিচে নামে, উপরে বা ব্যালকনিতে সে হাঁটাচলা করে। আসলে ও ঘুমানো তো ওই জায়গায় থাকার কি কোনো পরিবেশ আছে? কোনো একজন থাকার মতন কোনো পরিবেশ নাই বললেই চলে, কারণ ওখানে অনেক রোগীর লোক আছে, ওখানে অল্প কিছু বেড আছে। তো এখানে এই যে মানুষটা, উনি নাকে হাত দিয়ে আছে রোগী, ওনার গন্ধের কারণে, আপনি কিভাবে এখানে বসে আছেন? আমি কিভাবে বসে আছি, আসলে আমার এগুলা আমি অভ্যাস আছে কিছুটা বললেও চলে, কারণ আমি হসপিটাল লাইফে জব করছি, এবং এগুলো রোগী নিয়ে আমি কাজ করছি। এই কারণে আমি আজকে 4-5 দিন ধরে তো আমি রোগীর সাথে দিনরাত 24 ঘন্টা আমি পরিশ্রম দিচ্ছি। তো আমার একটু অভ্যাস হয়ে গেছে যে আসলে ওর গন্ধটা আমার সাথে একটা পারফেক্টলি হয়ে যায়, যে দেখা গেছে কি আপনার অপরিবর্তে কে থাকে রোগীর পাশে? আমার অপরিবর্তে একজন লোক রাখা হয়েছে, বা স্বেচ্ছাসেবীরা থাকা হয়, তো ওনাকে একটা সম্মানী করা হয়, পারিশ্রমিক দেওয়া হয়, একজন লোক রাখা হয়েছে। এই টাকাগুলো এখন পর্যন্ত কোথা থেকে আসতেছে? টাকাগুলো এখন ওরকম ভাবেই কোনো দিক থেকে আসে নাই, নিজেদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে, পরিচিতর মধ্যে থেকে খোঁজ খবর নিয়ে বা চাইয়া করে নিতে হচ্ছে, বা নিজের পকেটে আমার যা ছিল এগুলো খরচ করতে হয়েছে, এরকমভাবে চলছে আর কি। তো এরকমভাবে আমি কোনো সাপোর্ট এখন পর্যন্ত পাচ্ছি না। তো
ওনার উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে, মানে এই যে ওনার উদ্দেশ্য বলবো যে যদি আসলে আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন তো বলবো যে আসলে ভিডিওটা শেয়ার করে দিয়ে ওর পরিবারটা খুঁজতে সহযোগিতা করতে পারেন, কারণ ওর পরিবারটা হলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। আমরা স্বেচ্ছাসেবী টিম আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব ওকে সাপোর্ট দেওয়ার জন্য, এই রোগীর শেষ পর্যন্ত সাপোর্ট দেবো ইনশাল্লাহ। কিন্তু যদি আমরা পরিবারটা খুঁজে পেতে পারতাম তো হয়তোবা পরিবারের একজন লোক আমাদের সাথে থাকলে ওর দেখাশোনা করতো, এটা আমাদের জন্য খুবই একটা ভালো হতো। কারণ আমরা তো আর ভাই আমাদের তো অনেক টাকা পয়সা নাই যে আমরা আমাদের নিজ থেকে একজন লোক রাইখে আমরা অনেক টাকা খরচ করব। আর তারপর ওর পিছনে অনেক টাকা খরচ আছে, যেমন আমি বলি আমার আজকে 3-4 দিনে আমার মানিব্যাগে প্রায় 15-16 হাজার টাকার মতন অলরেডি খরচ হয়ে গেছে। এখন এগুলো যদি আপনারা জানতে চান যে এত টাকা আমি কিভাবে খরচ করছি, আসলে ওর যে লঙ্গি কিনতে হয়, তারপরে গামছা কিনতে হয়, মানে এগুলো যে পোছা পায়খানা করে ওইটা তো আর চেঞ্জ করে পড়ানো সম্ভব না, বা আমাদের তো আর লোক নাই যে ওইটা আবার ধুয়ে আমরা করব। তো এই জন্য আমাদের আবার চেঞ্জ করে নতুন করে কিনে আনতে হয়। তো এক্ষেত্রে যদি কেউ দেশবাসী যদি কেউ পুরাতন জামা কাপড় ঢাকা মেডিকেল আপনাদের কাছে পাঠায়, আপনারা কি গ্রহণ করবেন? জি অবশ্যই, যদি কেউ আমাদের কাছে পাঠায় তো পুরাতন বা কি পুরাতন নতুন যাই হোক, আপনারা যদি কেউ পাঠান আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ইনশাল্লাহ নিব। কারণ আমাদের দরকার এখন, কারণ আমরা পারতেছি না ভাই, আমাদের তো সম্ভব না যে ওর জন্য নতুন প্রতিদিন 3-4টা কাপড় কেনা, 2-3টা কাপড় কেনা, তারপর বালিশ কেনা, এই পর্যন্ত 3টা বালিশ কেনা হয়েছে, তারপরে আপনার চাদর কেনা হয়েছে আজকে একটা সকালে কিনছি আইসা আমি, তো 3-4টা চাদর কেনা হয়েছে, কম্বল কেনা হয়েছে, তো এরকম আনুষঙ্গিক খরচ আছে। তারপরে আমাদের স্বেচ্ছাসেবীরা। আচ্ছা ঠিক আছে।